বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠান্ডা লেগে গলাটা ধরে আছে, তাই আজকে হয়তো একটু কষ্ট করে আপনাদের শুনতে হবে। এবার বাড়ি যাওয়ার জন্য আমাদের ফ্লাইটের টিকিট কাটা হয়েছে, সে তো আপনাদের আগের ভিডিওতেই বললাম। আমাদের একজন দাদা এখানে থাকেন, তার সাথেই আমাদের বাড়ি ফেরার কথা। আমাদের তিনজনের একসাথেই ফ্লাইটের টিকিট কাটা হয়েছিল। আর দাদাও বলেছিল আমাদের এখান থেকে 2-2:30-র দিকে বেরিয়ে যেতে হবে এয়ারপোর্টের জন্য, কারণ আমাদের রুম থেকে এয়ারপোর্ট পৌঁছাতেও প্রায় 40 থেকে 45 মিনিট মতো সময় লেগে যাবে। একদিকে গরম আর একদিকে দেরি করে ঘুমানো হয়েছিল, তার জন্য আর এদিন ঘুম খুব একটা হয়নি। আর এদিকে ফ্লাইটে বসার জন্য একটা এক্সাইটমেন্ট ছিল, যেটা সোমের মধ্যেও ছিল, আমার মধ্যেও ছিল, তাই সোমও ঘুমায়নি। যাই হোক, এরপরে দাদা একটা ক্যাব বুক করলো আর আমাদের লাগেজগুলো এখন তোলা হচ্ছে। আর রাস্তাঘাট দেখুন পুরো ফাঁকা, আমরা গুটি কয়েক মানুষ ছাড়া আর একটাও জনমানব নেই রাস্তার উপর। চলুন, এবার আমাদের ক্যাবটা ছেড়ে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম সোমের বাবাও হয়তো আমাদের সাথে এয়ারপোর্টে যাবে আমাদেরকে ছাড়তে, কিন্তু তারপরে বুঝলাম এয়ারপোর্টের ভেতরেই তো ও ঢুকতে পারবে না, তো বেকার ওর যাওয়া হবে। আর এদিকে ঘুমও ঠিক হয়নি, তাই ওর আর যাওয়ার কথা বললাম না। যাই হোক, চলুন এখন 40-45 মিনিট মতো এই গাড়িতেই থাকতে হবে। এরোপ্লেনের যে মডেলটা আপনারা এখন দেখলেন, এয়ারপোর্টে যাওয়ার জন্য রাস্তাটা যেখান থেকে শুরু হচ্ছে তার মুখেই এটি রয়েছে। আর যে এয়ারপোর্টে আমরা এখন যাচ্ছি সেটা হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রায় 5,500 একর জায়গা জুড়ে এটা বিস্তৃত রয়েছে, তাই এটাই হলো ইন্ডিয়ার লার্জেস্ট এয়ারপোর্ট। যাই হোক, আমরা এখন এয়ারপোর্টের পুরো এলাকাটার মধ্যে ঢুকে পড়েছি, আর এখানেই সামনে লেখা রয়েছে অ্যারাইভাল ডিপারচার। তবে এয়ারপোর্টে ঢোকার ঠিক আগের সময়টাতে বাইরের দিকে তাকিয়ে অনেক এরোপ্লেন কাতারে কাতারে সারি সারি দাঁড়াতে দেখেছিলাম, আর দেখে যথেষ্ট অবাকই হয়েছিলাম। এখন হয়তো কিছুজন বলতেই পারেন জীবনে কোনো দিন এরোপ্লেন দেখেনি নাকি, তো তাদের উদ্দেশ্যে বলি, ছোটবেলায় মেঘের গর্জন শুনতে পেয়ে বাইরে বেরিয়ে গিয়ে একে ওকে ডেকে ডেকেও দেখিয়েছি, এই দেখ এরোপ্লেন যাচ্ছে, ওই দেখ দেখ এরোপ্লেন যাচ্ছে। তবে হ্যাঁ, এত কাছ থেকে কোনোদিনও এরোপ্লেন দেখার সুযোগ হয়নি। যাই হোক, চলুন এবার আমরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি, এবার ভেতরে যাওয়া যাক। ঠিক যেমন আমরা ভিডিওতে দেখি, এয়ারপোর্টের বাইরে এই রকম চাকা লাগানো ট্রলি টাইপের আছে, যেগুলোতে নিজেদের লাগেজগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে যাওয়া যায়। এন্ট্রি করার সময় আমাদের তিনজনেরই আধার কার্ড আর বোর্ডিং পাস দেখেছিল, তারপরেই এন্ট্রি দিয়েছে। এখানে এন্ট্রি করার পর আমাদেরকে একটা গেট নম্বর বলে দিয়েছে, সেই অনুযায়ী আমরা লাগেজগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি। এরপরে আমাদের যে গেট নম্বর বলা হয়েছিল সেখানে গিয়ে এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে আধার কার্ড বা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দেখিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকে গেছি। প্রথমেই এবার যে কাজটা আছে সেটা হচ্ছে লাগেজ চেকিং করা। তো লাগেজ চেকিং করতে প্রত্যেকেই ঢুকছেন, তিনজনে একসাথেই ছিলাম, তবে ওখানকার গার্ড এসে বললেন যে আপনাদের যে কোনো একজন লাগেজ চেকিংয়ের জন্য যান আর বাকিরা একটু সাইডে দাঁড়ান। তো আমি সোমকে নিয়ে একটু সাইডে দাঁড়িয়ে গেলাম, আর দাদা এখানে লাগেজগুলো নিয়ে চেক করাতে ঢুকে গেল। এবার লাগেজ চেকিংয়ের ব্যাপারটা একটু বলি। পার হেড 15 কেজি ওয়েট ওরা অ্যালাউ করবে, এর বেশি হয়ে গেলে কিন্তু আলাদা চার্জ দিতে হবে বা ওই জিনিসগুলোকে বাদ দিতে হবে। তবে এখানে আরেকটা কথা বলি, দাদা যে লাগেজ চেকিং করাতে গেল সেগুলো কিন্তু এখন আর আমরা পাবো না, কলকাতায় ল্যান্ড করার পরেই পাওয়া যাবে লাগেজগুলো। এত লোকজন দেখে ভেবেছিলাম লাগেজ চেকিং করিয়ে আসতেই হয়তো ঘন্টা দেড়েক টাইম লেগে যাবে, কিন্তু না, ওরা অনেক স্পিডে কাজ করছিল, তাই দাদাও দেখলাম 15 থেকে 20 মিনিটের মধ্যেই চলে এলো। সময় যত এগিয়ে আসছিল আমার আর সোমের আনন্দ যেন ধরছিল না, সে তো আপনারা আমাদের হাসি মুখ দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণ এক্সাইটেড হয়ে পড়ছিলাম আমরা। যাই হোক, লাগেজগুলোর কাজ শেষ, এবারে আমাদের প্রত্যেকের সিকিউরিটি চেকিংয়ের পালা। আর এই চেকিংটা হবে দফায় দফায়। প্রথম দফায় এখানে বোর্ডিং পাসগুলো দিয়ে আমাদের এন্ট্রি নিতে হবে। এর পরের স্টেপটা ছিল আমাদের কাছে যে হাতে হাতে ছোটোখাটো জিনিসপত্র থাকে, যেমন মানি ব্যাগ, ঘড়ি, হ্যান্ড ব্যাগ, এসব একটা ট্রেতে ওরা জমা নেয়। তারপর এক জায়গায় লেডিস আর এক জায়গায় জেন্টসদের আলাদা করে চেকিং হয়, আর তারপরেই ওনারা ফোন, মানি ব্যাগ ইত্যাদি হাতে দিয়ে থাকেন। তো তারপরেই আমি ফোনটা পেয়েছি, আর আমাদেরকে বলা হয়েছে সোজা 5 নম্বর গেটের কাছে চলে যেতে। তবে ওই 5 নম্বর গেট অবধি পৌঁছাতেই আমাদের তিনজনের হাঁসফাঁস অবস্থা হয়েছিল। এতটা লম্বা রাস্তা, হেঁটে হেঁটে এগোতে এগোতেই পাগুলো খুব ব্যথাও শুরু হয়ে গিয়েছিল। লোকের মুখে শুনতাম
এয়ারপোর্টের মধ্যে থাকা দোকানপাটগুলোতে নাকি জিনিসপত্রের প্রচুর দাম। এয়ারপোর্টের ভেতরে যেদিকে তাকাই সেদিকেই দোকান, জানেন, এমন কিছু নেই যেটার দোকান এখানে নেই। জামা কাপড়ের দোকান, জুতো দোকান, জুয়েলারির দোকান থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র, ডেকোরেটিভ আইটেমস, এছাড়াও আছে প্রচুর প্রচুর খাবার দোকান, আর রেস্টুরেন্টও অনেকগুলো আছে। এই যে দেখুন, এখানে শপার স্টপের একটা শোরুম রয়েছে, তবে প্রাইসিং কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই হাই। বেশিরভাগ নামি দামি ব্র্যান্ডগুলোর শোরুমই রয়েছে এখানে। বেশ অনেকটা হেঁটে এগিয়ে আসার পর এখানে এরকম একটা স্লাইডিং পাথ দেখে দাদা এখানে উঠে পড়লো, আর দাদার পেছনে পেছনে আমরাও। তবে আমাদের সাথে আরও অনেকেও ছিলেন, আর এই জিনিসগুলো দেখে সোমেরও ভারী এক্সাইটেড লাগছে, তাই ওর মুখের হাসি আর বন্ধই হচ্ছে না। যাই হোক, চলুন এবার একটু ধীরে সুস্থে দোকানগুলো দেখতে দেখতে যাই। এই যে 5 নম্বর গেটের কাছে আমরা চলে এসেছি। এখানে দেখলাম চেয়ারগুলো দেওয়া রয়েছে, আর যাদের এই 5 নম্বর গেটের কাছে আসতে বলা হয়েছে তারা সব ওখানেই বসে রেস্ট করছেন। তবে আমার মা ছেলে চেয়ারে না বসে প্রথমেই চলে গিয়েছিলাম কাঁচের দেওয়ালটার কাছে। বাইরের দিকে তাকিয়ে একটা প্লেন দাঁড়িয়েছিল, সেটা দেখার চেষ্টা করছিলাম। আর সোমের যেন ধৈর্য ধরছিল না চেয়ারে বসার জন্য, ছটফট করছিল বেচারা। যাই হোক, এবার একটু বসতে না বসতেই সোমের পেয়ে গেল খিদে। আর আমরা যেহেতু প্রথম থেকেই জানি একটা ছোটোখাটো জিনিসও অনেক দাম দিয়ে এখান থেকে কিনতে হয়, তাই আমরা ভাবলাম একটা করে সিঙ্গাড়াই আনি আর সাথে একটা করে চা। তবে বিলটা একবার আপনাদের দেখাই। 2 করে 4টে সিঙ্গাড়া আর 2টো চা, টোটাল আমাদের বিল হয়েছিল 384 টাকা। যাই হোক, আমরা চা সিঙ্গাড়া এগুলো খেয়ে উঠতে উঠতে আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল, আর আমরা এখানে লাইন ধরে দাঁড়িয়েও গিয়েছিলাম ফ্লাইটে ওঠার জন্য। ব্যাস, এখানে জাস্ট বোর্ডিং পাসগুলো দেখিয়েই এন্ট্রি নিয়ে নেওয়া হলো। আর এখানে সামনে একটা এসক্যালেটর ছিল, যেটা দিয়ে আমরা নিচে নামছিলাম। এই এসক্যালেটরগুলো দেখেছি বড় বড় শপিং মলগুলোতে থাকে, তবে আমার এখনও এই অভিজ্ঞতাটাও হয়েছিল না। এয়ারপোর্টে এসে সেটাও হয়ে গেল। যাই হোক, বেসিক্যালি সিনেমা বা সিরিয়ালগুলোতে দেখেছি ফ্লাইটের সামনে থেকে একটা বড় সিঁড়ি দেওয়া আছে, আর সেটা দিয়েই মানুষজন উঠছেন বা নামছেন। তবে এখানে সেরকমটা না দেখে একটু অবাক হলাম। তারপরে বুঝতে পারলাম এই যে টানেলের মতো রাস্তাটা, এটাই আসলে ফ্লাইটের একদম গেট পর্যন্ত অ্যাড করা রয়েছে। যাই হোক, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শেষমেশ আমরা ফ্লাইটের ভেতরে এন্ট্রি নিচ্ছি। এই যে এই সিটটাই হলো আমাদের। সেই কবে থেকে ফ্লাইটে ফিরবো কি না সেটা নিয়ে ডিসকাশান, তারপরে ফ্লাইটের টিকিট কাটা, তারপর সেই রাত 2টো থেকে উঠে লাগেজপত্র গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে আসা, তারপরে এত লাগেজ চেকিং, সিকিউরিটি সব কিছু শেষ করে শেষমেশ এখন আমরা বসে গেছি ফ্লাইটে। তবে ফ্লাইটে বসে পড়ে আমি প্রথমেই উইন্ডো সিটে বসেছিলাম, সোম আর আমাকে বসতে দিচ্ছিল না। আমি মেইনলি ভিডিও বানানোর জন্য উইন্ডো সিটের কাছে বসতে চেয়েছিলাম, তবে সোম যখন জেদ করলো তখন ওকে উইন্ডো সিটে বসিয়ে দিলাম। এখানে দেখছি প্রতিটা সিটের পেছনেই এরকম একটা ছোট্ট করে টি টেবিল করা আছে, আর তার মধ্যে কিছু ম্যাগাজিনসও রাখা আছে। ম্যাগাজিন বা কোনো বই এই টেবিলের উপর রেখে পড়া যেতে পারে, বা খাবার দাবার রেখে সুন্দর খাওয়া দাওয়াও করা যেতে পারে। যাই হোক, এরপরে আমাদেরকে অ্যালার্ট করা হলো যত রকমের ইলেকট্রনিক ডিভাইস আছে বা মোবাইল ফোন আছে সেগুলো সব বন্ধ করে দেওয়ার জন্য। তো সেই মতো আমরাও মোবাইল ফোনগুলোকে ফ্লাইট মোড করে নিজেদের সিট বেল্টগুলো বেঁধে নিলাম। এরপরে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এসে আমাদের কাছে বলে গেলেন যে উইন্ডোর কভারটা খুলে রাখতে। আর তখনই উইন্ডোর কভারটা খুলতে গিয়ে দেখি বাইরের দিকে এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট অর্ধেক দেখা যাচ্ছে। সোম প্রথমে উইন্ডো সিটেই বসেছিল, তারপরে যখন মামার কাছে শুনলো যে ফ্লাইট যখন মাটি ছেড়ে ওপরে উঠবে তখন একটু পায়ের নিচে মাটি সরে যাওয়ার মতো ফিল হবে, তখনই সে বলল আমাকে, তুমি এখন উইন্ডো সিটে বসো, যখন ফ্লাইট ওপরে উঠে পড়বে তখন আমি আবার উইন্ডো সিটের কাছে চলে আসবো। যাই হোক,
চলুন এবার আমাদের ফ্লাইট কিন্তু চলতে শুরু করেছে। প্রথমটা একদম স্লো চলতে শুরু করেছিল, তারপর কখন যে অনেকটা স্পিড বাড়িয়ে ছুটতে শুরু করেছে সেটা বুঝতেই পারছিলাম না। ওই দেখুন কাতারে কাতারে এরোপ্লেন দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। এইভাবে বেশ কিছুটা আসার পরে দেখলাম ইন্ডিগোর বেশ কয়েকটা ফ্লাইট পরপর লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, এটা যে সামনে দাঁড়িয়েছে এটা প্রথমেই টেক অফ করবে আর তারপরেই আমাদেরটা। যাই হোক, বলতে বলতে ওইটা ছেড়ে দিয়েছে আর মিনিট 10-15-র মধ্যে আমাদের ফ্লাইটটাও এবার চলতে শুরু করেছে। কিন্তু আগের বারের মতো অত স্লোলি নয়, যথেষ্ট জোরেই ছুটে চলেছে আমাদের ফ্লাইট। জার্নিটা খুব একটা বোঝা না গেলেও ফ্লাইটের চাকাগুলো যে কত জোরে ছুটছে সেইটা মাঝে মধ্যে ফিল করতে পারছিলাম। দূরে ওই যে দেখুন এয়ারপোর্টের বিল্ডিংটা দেখা যাচ্ছে। এই বিল্ডিংটা পার হওয়ার পরেই আমাদের ফ্লাইটটা মাটি ছেড়ে ওপরে উঠছে। ঠিক এই সময়টায় লক্ষ্য করুন, এবারে আমাদের ফ্লাইট কিন্তু ওপরে উঠে পড়েছে। ফ্লাইট যখন মাটি ছেড়ে আকাশে পাড়ি দেয় ঠিক সে সময়টায় মনে হয় যেন আমরা নাগরদোলায় বসছি বা পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, পেটে খিল লাগার মতন একটা ব্যাপার হয়। তবে একদম উপরে উঠে যাওয়ার পরে যখন ফ্লাইট আবার সোজা হয়ে যায় তখন আর এই জিনিসটা ফিল হয় না। আবার ল্যান্ড করার সময়ও সেম মনে হয়। যাক, চলুন আর এখন বেশি কথা বলবো না, বাইরের ভিউটা একটু এনজয় করা যাক। ফ্লাইট যত উপরের দিকে উঠছিল ততই মাঠঘাট, নদী, বাড়িঘর এগুলো যেন ধোঁয়া ধোঁয়া হয়ে আসছিল। আর একটা সময় পর এই রকম মেঘের ভেলাও দেখলাম। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখতে, মনে হচ্ছে যেন কেউ তুলো বিছিয়ে রেখেছে, এক্ষুনি হয়তো চাইলেই এদিক থেকে ওদিক ছুটে বেড়ানো যাবে। নর্মাল এসি রুমগুলোর থেকেও ফ্লাইটের ভেতরে টেম্পারেচার অনেকটাই ঠান্ডা। একসময় মনে হচ্ছিল যেন গায়ে চাদর বা সোয়েটার দিতে। সোম বেচারা সেই ভোর রাত 2টো থেকে আমাদের সাথে উঠেছিল, প্লেনে বসবো এই এক্সাইটমেন্টে প্রচুর ছটফট করছিল, আর এখন দেখুন ঘুমিয়েই পড়েছে। যাই হোক, বেলদা থেকে হায়দ্রাবাদ পর্যন্ত যে রাস্তা আমরা 29 থেকে 30 ঘন্টা ধরে জার্নি করি, সেই রাস্তাটাই এইবার ফ্লাইটে বসে মাত্র 2 ঘন্টায় আমরা কভার করে ফেললাম। যাই হোক, আমরা এখন কলকাতা বিমানবন্দরে। এই যে বাইরে চাকা লাগানো সিঁড়িগুলো দেওয়া হচ্ছে, এগুলো দিয়েই প্যাসেঞ্জাররা নামবেন, ঠিক যেমনটা আমরা সিরিয়াল বা সিনেমাগুলোতে দেখে থাকি। ফ্লাইট থেকে নেমে এসে সামনে দেখলাম ইন্ডিগোর অনেক বাসগুলোও দাঁড়িয়ে রয়েছে, সেগুলোতে আমরাও উঠে পড়লাম। বাসটা আমাদের নিয়ে যাবে ঠিক যেখানটাতে আমরা লাগেজগুলো পাবো, ঠিক সে জায়গাটাতে। যাই হোক, চলুন তাহলে এবারে আমরা লাগেজগুলো নিতে চলে এসেছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। জীবনে প্রথমবার আমাদের এই ফ্লাইটে বসার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।